আমাদের মূল আলোচ্য বিষয় হলো শক্তি সম্পদ। শক্তি আর সম্পদ, এই শক্তি সম্পদ কাকে বলি? আগে বল, কাকে বলে শক্তি সম্পদ? বলতে পারবি কেউ? যখন আমরা এই যে জ্বালানি সম্পদগুলো পড়েছি, কয়লা, খনিজ তেল, এই সকল জ্বালানিজ সম্পদগুলিকে দহন করে বা দহনের মধ্য দিয়ে আমরা যে তাপ উৎপাদন করি, সেই তাপ থেকে যে বিদ্যুৎ উৎপাদন করি, সেই বিদ্যুৎটাকেই বলা হচ্ছে শক্তি। বোঝা গেছে? তাহলে সাধারণত বিদ্যুৎ শক্তি হলো একমাত্র শক্তি সম্পদ। তো এই বিদ্যুৎ দুটি উপায়ে উৎপাদন করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে উৎপাদন করা হয়ে থাকে, আরেকটি অপ্রচলিত পদ্ধতিতে উৎপাদন করা হয়ে থাকে। তাহলে বিদ্যুৎ শক্তি কয় প্রকার? বিদ্যুৎ শক্তি দু প্রকার, একটা হচ্ছে প্রচলিত বিদ্যুৎ শক্তি, আর একটা অপ্রচলিত বিদ্যুৎ শক্তি। দেখ, প্রচলিত বিদ্যুৎ শক্তি কাকে বলে আমি শুধু এখানে পয়েন্ট লেখাবো এবং মূল বিষয়টা হচ্ছে মুখে বলবো, ঠিক আছে? ওই পয়েন্ট গুলো অ্যানালাইসিস করে খাতায় লিখবি, তোরা বাড়িতে বই পড়বি, পড়ে তারপরে ওখান থেকে লিখবি। দেখ, প্রচলিত শক্তি কাকে বলে? যে সকল শক্তিগুলি বা সচরাচর আমরা ব্যবহার করেই চলেছি, সেগুলোকে বলা হয় প্রচলিত শক্তি, ঠিক আছে? যেমন কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন, এটা প্রচলিত শক্তি। তারপরে খনিজ তেল পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন, এটা প্রচলিত শক্তি। আর জল বা জলপ্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন, এটাও প্রচলিত শক্তির মধ্যে পড়ছে। বোঝা গেছে? এবার দেখ, অপ্রচলিত শক্তি কাকে বলে? যে সকল শক্তি আমাদের পরিবেশে অফুরন্ত বা অবাধে রয়েছে, কিন্তু তার ব্যবহার খুব একটা হয় না, সেই সকল শক্তিকে বলা হয় অপ্রচলিত শক্তি। মনে থাকবে? যেমন দেখ, এই সৌর শক্তি, সূর্যের এই যে রশ্মি বা তাপটাকে কাজে লাগিয়ে সোলার প্লেটের সাহায্যে একটা বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই বিদ্যুৎটাকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু এখন আধুনিক সভ্যতায় এসে কারোর বাড়িতে খুব বেশি এই সোলার প্লেট বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা খুব একটা রয়েছে? নেই। কিন্তু এটা এই জন্যই আমাদের কাছে অপ্রচলিত শক্তি, কিন্তু প্রকৃতিতে এর পরিমাণ অফুরন্ত। বোঝা গেছে? আবার দেখ, বায়ু শক্তি, এই বায়ুটাকে কাজে লাগিয়ে, বায়ুর গতিবেগটাকে কাজে লাগিয়ে কি উৎপাদন করা হয়? টারবাইন ঘুরিয়ে বায়ু বিদ্যুৎ বা বায়ু শক্তি উৎপাদন করা হয়, ঠিক আছে? আর সেটা দিয়ে আমরা আমাদের লোকালিটি বা শিল্প কলকারখানার যে শক্তির প্রয়োজন বা চাহিদা, সেটা মেটাতে পারি। কিন্তু আমরা সেই বায়ু শক্তি কে কাজে লাগিয়ে বা বায়ুর গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করার ইচ্ছাটা মানুষের মধ্যে নেই, তাই জন্য এটা অপ্রচলিত শক্তি। বোঝা গেল? তারপরে জোয়ার ভাটার শক্তি, এটাও হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। তাহলে শক্তি সম্পদ কাকে বলছে? যে কোনো সম্পদকে কাজে লাগিয়ে যখন সেটাকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং যা আমাদের জনজীবনের চাহিদা পূরণ করছে, সেটাকে বলা হচ্ছে শক্তি সম্পদ। আর শক্তি সম্পদ কয় প্রকার? সেটা হচ্ছে দুই প্রকার, একটা প্রচলিত শক্তি আর একটা অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি কাকে বলে বলেছি? যে সকল শক্তি আমরা সর্বদাই ব্যবহার করে থাকি বা দেখতে পাই, সেগুলোকে বলা হচ্ছে প্রচলিত শক্তি। যেমন তাপবিদ্যুৎ, তারপরে জলবিদ্যুৎ, ঠিক আছে? তারপরে পারমাণবিক বিদ্যুৎটাও আমরা বলতে পারি। পারমাণবিক বিদ্যুতের মূল উপাদান কি? ইউরেনিয়াম এবং থেরিয়াম। এই ইউরেনিয়াম এবং থেরিয়াম এগুলোকে দহন করে তাপ উৎপাদন করা হয়। একটা
মানে 1 গ্রাম ইউরেনিয়াম পোড়ানো বা 100 গ্রাম ইউরেনিয়াম পোড়ানো প্রায় 30 টন কয়লা পুড়িয়ে যে তাপ উৎপাদন করা যায় সেই রকম পরিমাণে তাপ উৎপাদন করে থাকে এই ইউরেনিয়াম বা থেরিয়াম পারমাণবিক উপাদানগুলি। বোঝা গেল? তো সেখানে আমরা আজকে আলোচনা করব তাপ বিদ্যুৎ। কি নিয়ে আলোচনা করব? তাপ বিদ্যুৎ। দেখ, আমাদের ভারতবর্ষের অধিকাংশ যে বিদ্যুৎটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ। প্রায় 63% মানুষ এই তাপ বিদ্যুৎকে কেন্দ্র করে নির্ভরশীল হয়ে আছে। যেমন আমরা আমাদের যে গৃহস্থলীতে ইলেকট্রিক বাল্ব, ফ্যান, লাইট এগুলো জ্বালাচ্ছি, এগুলো কিসের থেকে আসছে? আমরা জানি বিদ্যুৎ শক্তি, কিন্তু সেই বিদ্যুৎ শক্তিটা উৎপাদন হচ্ছে কি করে? সেটা হয় কয়লা নাই খনিজ তেল, সেগুলো সেই সকল তরল বা কঠিন জ্বালানিকে পুড়িয়ে তাপ উৎপাদন করা হচ্ছে, আর সেই তাপ থেকে কি করা হচ্ছে? বিদ্যুৎ শক্তি সৃষ্টি করা হচ্ছে, আর সেটাকেই আমাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে তাপ বিদ্যুৎ ভারতের কত শতাংশ মানুষ বা ভারতের বিদ্যুৎ শক্তির কত শতাংশ এই তাপ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে? 63% বিদ্যুৎ শক্তি এই তাপ বিদ্যুৎ থেকে আসছে। মনে রাখবে। এবার দেখ, তার মধ্যে আবার এই যে 63% এর মধ্যে 53% হচ্ছে তোর কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাহলে 53% তাপ বিদ্যুৎ কি পুড়িয়ে উৎপাদন করা হচ্ছে? কয়লাকে পুড়িয়ে উৎপাদন করা হচ্ছে 53%। আর বাদ বাকি যেটা আছে সেটা খনিজ তেল বা বিভিন্ন পারমাণবিক উপাদানকে পুড়িয়ে তৈরি করা হচ্ছে। বোঝা গেল? এবার দেখ, আমরা একটা চার্ট তৈরি করব ভারতের বিদ্যুৎ শক্তির মধ্যে কোন শক্তি কত পরিমাণে ব্যবহৃত হয়। আমরা যদি একটা চার্ট তৈরি করি, এরকম গোল আকারে একটা পাই চার্ট তৈরি করি, এর যদি সেন্টারটা এখানে দিই, তো ভারতের প্রায় এরকম 63% হচ্ছে তাপ বিদ্যুৎ। তাহলে 63% কি বিদ্যুৎ? তাপ বিদ্যুৎ। মনে রাখবে। আর তোর রয়েছে 13% হচ্ছে জলবিদ্যুৎ। তাহলে 13% হলো জলবিদ্যুৎ। এরপরে আমরা বলতে পারি যে 11% বিদ্যুৎ হচ্ছে তোমার 11 থেকে 12% বিদ্যুৎ হলো যে অপচলিত শক্তি থেকে। তাহলে 12% বিদ্যুৎ শক্তি কোথা থেকে উৎপাদন হয়? অপচলিত শক্তি থেকে। যেমন আমরা বলেছি সোলার বা সূর্যের তাপ শক্তিকে কাজে লাগিয়ে, তারপরে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে। আর মাত্র 2% আর 9% হলো 9% হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। তাহলে 9% বিদ্যুৎ কোথা থেকে পাচ্ছি? প্রাকৃতিক গ্যাস থেকে পাচ্ছি। আর 2% পাবো আমাদের পারমাণবিক শক্তি থেকে। পারমাণবিক শক্তি। তাহলে পারমাণবিক শক্তি থেকে কত পার্সেন্ট পাচ্ছি? 2%। আর মাত্র 1% আমরা পাচ্ছি কোথা থেকে? 1% আমরা পাচ্ছি ডিজেল। ঠিক
ঠিক আছে। তাহলে আমরা যে ভারতবর্ষের বিদ্যুৎ শক্তি ব্যবহার করি তার সব থেকে বৃহত্তর অংশটা কিসের থেকে আসছে? তাপবিদ্যুৎ থেকে আসছে। সেটা কত পার্সেন্ট? 63%। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে জলবিদ্যুৎ থেকে আসছে 13%। ঠিক আছে। তারপরে অপচলিত শক্তি থেকে আসছে 12%। তারপরে প্রাকৃতিক গ্যাস থেকে আসছে 9%। তারপরে পারমাণবিক শক্তি থেকে আসছে 2%। আর ডিজেল থেকে আসছে 1%। ঠিক আছে। এবার দেখ আমরা যেটা পড়ব সেটা হলো তাপবিদ্যুতের ব্যবহার। তাপবিদ্যুৎ আমরা কি কি কাজে ব্যবহার করি বলতে পারবি? তাপবিদ্যুৎ আমরা প্রথমে শিল্প কাজে ব্যবহার করি। কি কাজে? শিল্প কাজে। দেখ আমাদের যে সকল বড় বড় শিল্প কলকারখানাগুলো রয়েছে যেমন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, তারপরে বস্ত্র বয়ন শিল্প, সেই সকল শিল্প কলকারখানাগুলোতে যে সকল মেশিনারি গুলি চলে সেই সকল মেশিনারি গুলি আজকের যুগে সব আধুনিক। আর সেগুলো চলতে গেলে কিসের প্রয়োজন লাগে? বিদ্যুৎ শক্তির প্রয়োজন লাগে। তাই জন্য এই শিল্প কাজে ক্ষেত্রে একটা বিপুল অঙ্কের তাপবিদ্যুৎকে ব্যবহার করা হয়। বোঝা গেল প্রথমটা? তাহলে শিল্প কাজের ক্ষেত্রে বৃহৎ পরিমাণে তাপবিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো যে গৃহস্থলীর ক্ষেত্রে। গৃহস্থলী মানে কি? গৃহস্থলী মানে ঘর। আমাদের যে বাড়িতে বসবাস করি আমরা আজকের আধুনিক যুগে এসে উপস্থিত হয়েছি। প্রত্যেকের বাড়িতে ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে এসি এগুলো রয়েছে। এছাড়াও লাইট, বাল্ব, ফ্যান এগুলো রয়েছে। তাহলে এই গৃহস্থলীর যে বিদ্যুতের প্রয়োজন হয় সেই বিদ্যুৎটা আসে কোথা থেকে? তাপবিদ্যুৎ থেকে আসে। মনে থাকবে? তাহলে গৃহস্থলীর বিদ্যুৎ শক্তি হিসাবেও আমরা তাপবিদ্যুতের ব্যবহার করে থাকি। ওকে, 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হলো কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে দেখ আজকের যুগে আমরা কৃষি ব্যবস্থার ক্ষেত্রেও আধুনিক পন্থা অবলম্বন করছি, তাই তো? কৃষি ক্ষেত্রেও কিসের পদ্ধতি অবলম্বন করছি? আধুনিক পদ্ধতি অবলম্বন করছি। তো আজকে দেখবি কৃষি ক্ষেত্রে স্যালো বসানো হয়েছে। স্যালোর যে মোটর গুলো চলছে সেগুলো ইলেকট্রিকের সাহায্যে চলছে বা বিদ্যুৎ শক্তির সাহায্যে চলছে। তারপরে অন্যান্য ক্ষেত্রে আমরা যদি বলি কৃষি প্রযুক্তির ক্ষেত্রে অনেক অনেক ফার্মে লাইটের ব্যবস্থা করতে হয়, তারপরে ফ্যানের ব্যবস্থা করতে হয়, তারপরে জল জল দেওয়ার জন্য ব্যবস্থা করতে হয়। সবগুলো কিন্তু এই বিদ্যুৎ শক্তির উপরে নির্ভরশীল। তাহলে তাপবিদ্যুতের একটা অংশ এই কৃষি ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেছে? এরপরে আমরা বলবো পরিবহন ক্ষেত্রে। পরিবহন ক্ষেত্রে আজকের যুগে এসে আমরা আধুনিক পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছি। দেখ আমাদের যে এই ট্রেন চলছে ভারতবর্ষের অধিকাংশ ট্রেনই কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে, তাই তো? ভারতবর্ষে বিদ্যুৎ আগে একটা সময় কিভাবে চলতো? ট্রেনগুলি কয়লা পুড়িয়ে বাষ্প তৈরি করে সেই বাষ্পকে কাজে লাগিয়ে ট্রেনগুলি চলতো সেই ব্রিটিশ আমলে। কিন্তু আজকের যুগে এসে আমরা দেখছি যে ভারতবর্ষের অধিকাংশ যে ট্রেন পরিবহন ব্যবস্থা সেটা বিদ্যুৎ শক্তি দ্বারা কমপ্লিট করা হয়ে গেছে। সম্পূর্ণ অধিকাংশ কি সম্পূর্ণ বিদ্যুৎ শক্তি দ্বারা যুক্ত করা হয়ে গেছে। তাহলে
শুধুমাত্র পরিবহন ক্ষেত্রে যেমন বললাম, শুধু ট্রেন নয়, এছাড়াও আমরা বর্তমানে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি দেখছি, যেমন টোটো, তারপরে ব্যাটারি চালিত বিভিন্ন রিক্সা, ই রিক্সা, এগুলোও কিন্তু ওই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে সেগুলোকে চার্জ করে তবেই আমরা চালাতে দেখছি। তাহলে ভারতবর্ষের পরিবহন ব্যবস্থার একটা বিপুল অংশ কিসের দ্বারা পরিচালিত হয়? তাপবিদ্যুতের দ্বারা পরিচালিত হয়, মনে রাখবে। তাহলে আমরা কটা 4 নম্বর পয়েন্ট বললাম। 5 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? 5 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি বাণিজ্যিক কাজে। বাণিজ্যিক কাজে, দেখ বাণিজ্যিক কাজে বলতে আমরা এখন অনেকটা আধুনিক যুগের ওই কম্পিউটার ভিত্তিক ব্যবসা বাণিজ্যের দিকেও এগিয়েছি আধুনিক প্রযুক্তির সাহায্যে, তাই তো? তো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বা এই যে এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে শুরু করে কোনো অফিস আদালত যেগুলো আমরা মানে কোনো স্থানে গড়ে তুলি, তাই তো? সেই অফিস আদালতগুলিতে যে বিদ্যুৎ শক্তির যোগানটা প্রয়োজন হয়, সে বিদ্যুৎ শক্তিটাও কোথা থেকে নিই? এই তাপ বিদ্যুৎ থেকেই আমরা নিয়ে থাকি। তাহলে একাধিক অফিস আদালত রয়েছে, সেই অফিস আদালতে লাইট, ফ্যান, পাখা, তারপরে এসি, ফ্রিজ, তারপরে তোমার ল্যাপটপ, কম্পিউটার, এগুলো চালানোর জন্য কিসের ব্যবহার করা হয়? বিদ্যুৎ শক্তির ব্যবহার করা হয়। আর সেই বিদ্যুৎ শক্তির একটা বিপুল অংশ আসে কোথা থেকে? তাপ বিদ্যুৎ থেকে। তাই আমরা আধুনিক বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে তাপ বিদ্যুতের উপরে অনেকটাই নির্ভরশীল। বোঝা গেল? তাহলে বিদ্যুৎ শক্তি, তাপ বিদ্যুতের ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছিস? তবে হ্যাঁ, এবার আমরা কি করব, যে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলবো এবং সেটি কোন রাজ্যে অবস্থিত সেগুলো আলোচনা করব। এগুলো আমাদের পরীক্ষায় আসে উদাহরণ দিয়ে, যে অমুক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে? তাহলে প্রথম আমরা যে তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম বলবো সেটা হলো যে তালচের। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? জানিস না? তাহলে এটা হচ্ছে উড়িষ্যা। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ঠিক আছে? এরপরে মনে রাখতে হবে যে নিয়াভ্যালি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? নিয়াভ্যালি তাপবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত। নিয়াভ্যালি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে মনে রাখতে হবে যে সালেম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সালেম তাপবিদ্যুৎ কেন্দ্রটি মূলত কর্ণাটকে অবস্থিত। তাহলে সালেম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। তারপরে মনে রাখতে হবে রাজঘাট। রাজঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এটা মূলত দিল্লিতে অবস্থিত। দিল্লিতে অবস্থিত। তারপরে মনে রাখতে হবে যে ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হরিয়ানাতে। এবার আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র নাম বলি। পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম কি? পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কয়েকটি নাম তোদের মনে রাখতে হবে। ফারাক্কা, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে? ফারাক্কার পরে রয়েছে দুর্গাপুর।
দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র পরে রয়েছে কোলাঘাট, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরে রয়েছে ব্যান্ডেল, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পরে রয়েছে তোর বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র। বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্রের পরে রয়েছে বক্রেশ্বর। তাহলে পশ্চিমবঙ্গের বেশ কিছু তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কি কি বললাম? ফারাক্কা, দুর্গাপুর, কোলাঘাট, ব্যান্ডেল, বজবজ, বক্রেশ্বর। শেষ হয়ে গেছে।